কোশ্চেনগুলো হবে ইউনিক। তবে ভালো কথা হচ্ছে আমি জানি আর কি কি আসবে, তো আমি ওই জিনিসগুলোই পড়াবো, চিন্তার কোনো কারণ নেই। স্যার কথা বোঝা যাচ্ছে আমার? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আপনাদের টেনশনের কিছু কারণ নাই, যা পড়াবো তার বাইরে থেকে কিছু আসবে না, বাট যা পড়াবো একটু মনোযোগ সহকারে করতে হবে। আপনাদের পরীক্ষায় বাপরে বাপ অনেক কিছু আসবে, এবার যত কিছু আসতেছে দেখতেছি। স্যার তারপরেও তো টেনশন তো হয়, এক সাবজেক্ট তো আর একটা না। স্যার আপনি ওই একটা মাঝে মাঝে বলে দিয়েন যে এইগুলা শিওর আসবে এরকম। আমি পাস তো করা লাগে বললাম ভাই, বলছি তো, আমি যা লাস্টে ভর্তি পড়াবো হয়েছি বেশি স্যার। পড়াবো না। ধরে নিতে পারেন আমি যা পড়াবো তার 80 থেকে 90% চলে আসতেছে। কথা বোঝা যাচ্ছে? নেট কি আমার প্রবলেম? না স্যার, বুঝতে পারছি তো। স্যার। একজন রেসপন্স না করলে আমার জন্য কন্টিনিউ করা কঠিন হয়ে যায়। আচ্ছা দেখেন, কখন পরীক্ষা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা হচ্ছে স্টেটমেন্টটা দেখি। এই স্টেটমেন্টটা হচ্ছে স্টেট দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। কোশ্চেনটা মনে হয় এখানে আসে নাই আর কি, আমি ঠিক করে দিব আপনাদের, সমস্যা নেই। এই কোশ্চেনটা একটু লিখে নেন তো। এই যে প্রথমে যে অ্যান্সারটা, এই অ্যান্সারটার কোশ্চেনটা হচ্ছে স্টেট দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। কেউ লিখছেন? State the fundamental theorem of integral calculus. State the fundamental theorem of integral calculus. প্রবলেমটা হচ্ছে আমার যে শীট টিট এগুলো যদি এবার পড়াইতে যাই তাহলে আপনাদের কমন পড়বে না, এই জন্য পরীক্ষার মধ্যে যা আসছে ওইগুলো কালেক্ট করে পড়াচ্ছি, তো দ্যাটস ওয়াই এই এখন এইভাবে ভালোভাবে অ্যারেঞ্জ করা আর কি নাই, বুঝছেন? এখন দেখেন সবকিছু বোঝা যাচ্ছে, সমস্যা নাই। যে ইফ এফ ইজ কন্টিনিউয়াস, এটা কিন্তু এফ, ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন দ্য ইন্টারভেল এ বি, অর্থাৎ এফ ফাংশনটা যদি ক্লোজ ইন্টারভেল এ বি এর মধ্যে কন্টিনিউয়াস হয়, and f is an function that satisfy f prime x equal to fx throughout this interval, then আমরা লিখতে পারবো এই যে ক্লোজ ইন্টারভেল a থেকে b fx dx কে f of b minus f of a। আমি যদি দেখাই আপনাদের, এই যে এই জিনিসটা আমি যদি একটু আপনাদের লিখে দেখাই, একটু দেখান। আপনারা দেখেন একটু, বোর্ডে নিয়ে যাই আমি।
আমরা কি বলছিলাম দেখেন এফ, এই যে এফ এই ফাংশনটা, এই যে এফ ইজ কন্টিনিউয়াস, এফ কোথায় কন্টিনিউয়াস? এফ কন্টিনিউয়াস হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এবি তে, তাই তো? আর আমরা বলছি এফ ইজ অ্যান ফাংশন, এফ ইজ অ্যান ফাংশন that satisfy f prime x equal to f of x. ক্লিয়ার? f prime x মানে তো বুঝি আমরা, তাই না? f prime জি স্যার। মানে কি বলেন তো? f of throughout the interval, দেন আমরা কি লিখলাম এখানে, কিন্তু বোঝার জিনিসটা আমি একটু আপনাদের বুঝাবো। a থেকে b f of x dx কে আমি কি লিখলাম f of b minus f of a। এটা কেমনে লিখতে পারি আমরা জানেন? এই যে f prime x মানে কি ডিফারেন্সিয়েশন না? আমাকে একটু বলেন f prime x মানে কি ডিফারেন্সিয়েশন? জি স্যার। জি স্যার। এই যে এখানে জিনিসটা দেখেন, আমরা এখন এই লেফট সাইডটা নিয়ে যদি কাজ করি, দেখেন লেফট সাইডটা নিয়ে, লেফট সাইডে কি আপার লোয়ার লিমিট আপার লিমিট b, এখানে কি আছে f of x dx, আমরা লোয়ার লিমিট a আপার লিমিট b এ লিখলাম। f of x এর মান কত ভাই? এই যে f prime x, ক্যাপিটাল f prime x, এখানে কি আমি লিখতে পারবো ক্যাপিটাল f prime x dx, যা লেখা? স্যার এই লাইনটা কিভাবে আসছে? কোন লাইনটা? এই যে এই লাইনটাতে দেখেন আমাদের দেওয়া যে স্যাটিসফাই, এই যে স্যাটিসফাই f prime x is equal to f of x, ক্যাপিটাল f prime x equal to f of x। এই জন্য আমি স্যার এবার বুঝতে পারছি। স্মল f x এর জায়গায় ক্যাপিটাল f prime x লিখছি। আর আমি আপনাদের বলছিলাম কি বলেন তো, যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের অপোজিট, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কি অপোজিট? অপোজিট। তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি ক্যান্সেল হয়ে যায় না? এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতেছি, এই যে ইন্টিগ্রেশন সাইন আছে, ডিএক্স আছে, আর এখানে এই ফাংশনটা অলরেডি ডিফারেন্সিয়েশন ফর্মে আছে, তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের ডিরেক্টলি এফ ফাংশনটা থাকে, কি থাকে এফ অফ এক্স, তার থাকবে আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু। লোয়ার ভ্যালু কত? আপার ভ্যালু বি, লোয়ার ভ্যালু এ। তো এটাকে যদি আমি লিখি, আমাদের নিয়ম কি? আপার ভ্যালু এফ অফ বি মাইনাস এফ অফ এ। আপনাদের কিন্তু এত কিছু লিখতে হবে না, ওই স্টেটমেন্টটা যা আছে ওইটুকু লিখলেই হবে, জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম। ক্লিয়ার? বুঝছেন সবাই? স্যার বুঝতে পারছি। একবারে ক্যালকুলেটরে করা যায় না স্যার এটা? হ্যাঁ, ক্যালকুলেটরে? এটা ক্যালকুলেটরে কেমনে করবেন? ক্যালকুলেটর কি ডিজিট ছাড়া অন্য কিছু নেয়? স্যার ওই যে এক্স এর জায়গায় 0 বসাইলে হবে না? এক্স এর জায়গায় 0। না, এখানে শূন্য কেন বসবেন? আপনাকে তো দুইটা ইন্টারভ্যাল নিতে হবে, তাই না? এ আর বি ইন্টারভ্যাল। আপনি আমার ইয়েতে আসেন, স্টেটমেন্টে বলছে এফ ইজ কন্টিনিউয়াস অন দ্য ইন্টারভ্যাল এ বি। একটা ইন্টারভ্যালের মধ্যে এফটা কন্টিনিউয়াস, and capital F is an function that satisfy capital F prime x equal to a small fx throughout this interval, ওই ইন্টারভ্যালের মধ্যেই। তাহলে আমি এই লাইন থেকে এই লাইন লিখতে পারবো। এই লাইন থেকে এই লাইনের জন্য যে ক্যালকুলেশনটা, সেটা আমি আপনাদের একটু আগে দেখাইলাম। আপনাদের এই এত ক্যালকুলেশন দেখাইতে হবে না, জাস্ট এটা লিখলেও হবে। কেউ যদি ক্যালকুলেশন দেখাইতে চায় তাও হবে, সমস্যা নেই।
স্যার এই ফাংশন দ্যাট স্যাটিসফাই এটা কি স্যার, এটা কি মুখস্থ? হ্যাঁ, স্টেটমেন্ট কিগুলো, এই স্টেটমেন্ট ফাংশনটা ওয়ানটা এটা মুখস্থই। হ্যাঁ, তবে এই জিনিসটা আমি মাথায় যদি মুখস্থ না করে যদি মাথায় মনে রাখতে চান যে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস কোথায় হবে? ক্লোজ ইন্টারভেলে। আর ফাংশনটা এটাকে স্যাটিসফাই করে, তখনই তো সেটা ডিফারেন্সিয়েবল। একটা ফাংশন কন্টিনিউয়াস না হলে সেটা ডিফারেন্সিয়েবল হবে না। তো যেহেতু এখানে বলেই দিছে কন্টিনিউয়াস, তাহলে ডিফারেন্সিয়েবল, এটা ডিফারেন্সিয়েট করতে বলছে। আর এখানে আবার ইন্টিগ্রেশন সাইন আছে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ক্যান্সেল হয়ে যায়, তখন এই যে এফ অফ বি মাইনাস এফ অফ এ, যে আমাদেরও রেজাল্ট কি এফ অফ বি মাইনাস এফ অফ এ আসছে না? দেখেন তো। জি স্যার, বি মাইনাস এফ অফ এ। তাহলে আমাদের ওই যে সূত্রই তো এটা, যে আপার ভ্যালু বিয়োগ লোয়ার ভ্যালু। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। গুড। মোস্ট প্রবাবলি আমি যেগুলো বলতেছি, যা পড়াবো 90% পরীক্ষায় চলে আসতেছে। মনে করেন যা পড়াবো সবই ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ। আপনাদের খুব কষ্ট পাইতে হবে না, বেশি ক্লাস যেহেতু হচ্ছে না আপনাদের, আমি তো বুঝি আপনাদের জিনিসটা। আপনার জন্য পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পান, সেই জন্য আমি চেষ্টা করব। তারপর দেখেন যে আপনাদের 11টা পিডিএফ দিছি, এই 11টা পিডিএফ পড়ানোর আমার টাইম আছে? আর আপনাদেরও এত টাইম আছে? না স্যার, স্যার একটু সবাইকে বলতেন যে পিডিএফটা আপনি গুগল ক্লাসরুমে অ্যাড করে দিয়েছেন, ওইখান থেকে সবাই একটু দেখে নিক। হ্যাঁ, পিডিএফ কিন্তু গুগল ক্লাসরুমে অ্যাড করা আছে। এই পিডিএফটা দেওয়া নাই, বাকি সব দেওয়া আছে। স্যার এই পিডিএফটা দিয়ে দেন। এটা তো আমার হ্যান্ড নোট পিডিএফ, এটা তো, এটা দিলে তো, আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। এটা দিলে আপনাদের অনেক উপকার হয়ে যাবে, না দিলে আপনাদের সবকিছু, জি স্যার, লাস্টে ভর্তি হয়েছি তো স্যার, তো বোঝেনি না তো। দিলে সব কষ্ট করে বের করতে হবে আর কি, কোথায় কোন শীটে কি আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। সিয়ার, জি স্যার। আমাকে একটু মনে করে দিন পিডিএফ যে আমি দিব কি না। আচ্ছা, ওকে স্যার, মনে করে দিব স্যার। আচ্ছা, তারপরে আমাদের ডেফিনেশনটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল। সত্যি কথা বলতে আপনারা কিন্তু 2 মার্কের একটা জিনিস শিখে গেলেন। এই যে এখন একটা শিখতেছেন, এখন 2 মার্ক, প্রত্যেকটা ডেফিনেশনে 2 মার্ক করে। স্যার এটা কি অঙ্ক করে পরে একবার দেখাই দিতে হবে? না না না, কোনো দরকার নাই, যতটুকু আছে অতটুকু, আমি খালি বোঝানোর জন্য আপনাদের লিখছি। আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন? জি স্যার। কেউ যদি লিখতে চায় সে লিখতে পারে। কারো মনে হয় মাইক্রোফোন অন, ইকো হচ্ছে কেন? দেখেন ডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল জিনিসটা কি? ইফ এফ(x) ইজ এ কন্টিনিউয়াস এন্ড সিঙ্গেল ভ্যালুড ফাংশন। সিঙ্গেল ভ্যালুড ফাংশনটা কি? কেউ বলতে পারবেন? স্যার এর আগে করছিলাম, মনে নাই। যে ফাংশনের ভ্যালু শুধুমাত্র একটাই, কেমন হইতে পারে সেটার সিঙ্গেল ভ্যালুড ফাংশনটা? আমি আপনাদের দেখাই। এই যে এফ অফ এক্স একটা ফাংশন যার ভ্যালু হচ্ছে 2, এক্স এর ভ্যালু আমি 2 দেই, 3 দেই, 4 দেই, কোনো চেঞ্জ আছে? মানে এখানে কি আমার কোনো এক্স আছে? জি না স্যার। তাহলে এই ফাংশনটা কি? সিঙ্গেল ভ্যালুড ফাংশন। বাট এফ অফ এক্স যদি এখানে আমি দেই এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু একবার 1 দেন, তাও কত? 1, 2 দেন, তখন কত? 4। এফ এর ভ্যালু দেখেন -2 দেন, তাও কত? 4, তাই না? তাহলে এটা কি সিঙ্গেল ভ্যালুড হইলো এফ অফ এক্স এক্স স্কোয়ার? না স্যার। হ্যালো না স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনার ভয়েস খুবই লো, আমি শুনি না কেন জানি। আমার ফোনে, আপনার ফোনে সমস্যা নাকি আমি শুনতেছি না? না স্যার, আস্তে কথা বলছি এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এফ এক্স ইজ কন্টিনিউয়াস ফাংশন অ্যান্ড সিঙ্গেল ভ্যালুড
সিঙ্গেল ভ্যালুড ফাংশন ইন দ্য ক্লোজ ইন্টারভ্যাল এ বি, দেন এই যে দেখেন লিমিট এইচ টেন্স টু 0, এইচ হচ্ছে আমার কি বলেন তো, ইনক্রিমেন্ট রেট, মানে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কিভাবে বাড়তেছে, প্রত্যেকবার আমার হচ্ছে এইচ করে বাড়তেছে। তাহলে প্রথমটা এফ অফ এ, তারপরটা কি এফ অফ এ প্লাস এইচ, তারপরটা এফ অফ এ প্লাস 2h, তারপরটা কি হবে এফ অফ এ প্লাস 3h, এইভাবে এফ অফ এ প্লাস n মাইনাস 1h। এই বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তার মানে এখানে n তম টার্ম পর্যন্ত আছে, where nh equal to b minus a, nh equal to কি, বি মাইনাস এ। একটু সেকেন্ড, হ্যাঁ জাহিদ ভাই স্যার লাস্টে n-1 কেন হইলো? ক্লাস নিচ্ছি, বললাম আমি ক্লাস নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রুমি, আমি ওই যে 9টায় পরীক্ষা আছে, আমি 9:15 দিকে চলে যাবো, 9:15। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় n-1 কেন হইলো? স্যার লাস্টে এই যে এফ অফ এ প্লাস n-1 কেন হইলো? এই লাইনটা, তাই না? জি স্যার, জি স্যার। এ ভাইয়া যে প্রশ্ন করছে কথা বলেন। জি স্যার। এইখানে হচ্ছে n তম টার্ম, এখানে আমরা টোটাল টার্ম কয়টা, যে কোনো একটা সিরিজের জি। টার্ম আমরা যদি n তম টার্ম নেই, তাহলে যে প্রথমে এ দিয়ে শুরু জি। হয়েছে এইচ, তাহলে আমরা যদি এইচ n প্লাস 1 তম টার্ম হয়ে যাবে না? স্যার আবার একটু বলেন। ইকো হচ্ছে কেন আমার, আমি একটু দেখাই আপনাদের লিখে, স্যার আরেকবার রিপিট করেন। আমি রিপিট করতেছি। এই যে কোনো একটা সিরিজ যদি শুরু হয়, আমরা যদি এই ফাংশনটাকে n তম টার্ম পর্যন্ত নিতে চাই, n তম টার্ম nx, এটা যদি এমন হয় a প্লাস a1, এটাতে লিখলাম আমি a1x প্লাস a1x স্কোয়ার প্লাস a কিউব a1x কিউব প্লাস, আমি এটা কিন্তু মাল্টিপ্লাইয়ের টার্মটা নিচ্ছি, সমস্যা নেই, যেটা নিলে বুঝলাম। আমার যদি এই যে এখানে লিখি আমি a1xn, তাহলে আমার টোটাল টার্ম কয়টা হচ্ছে, এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার n টার্ম হয়ে গেছে, এই এখানে একটা টার্ম, তাহলে n প্লাস 1 তম টার্ম। তাহলে আমি যদি n টার্মের চেয়ে মানে টোটাল n টার্ম নিতে চাই, তাহলে আমাদের এই টার্মটা এইটা না হয়ে কি হইতো a1xn-1, তার মানে n থেকে একটা টার্ম কম আর এই একটা টার্ম, তাহলে টোটাল টার্ম হলো আমাদের n টার্ম। যে কোনো সিরিজের আমরা চেষ্টা করি n টার্ম নেওয়ার জন্য। কেউ যদি এখানে n-1 না দিয়ে nও দেয় তাও হবে, তখন সে টার্ম নিচ্ছে কি n+1, তখন এই যে হয় আর n এইচ এর জায়গায় লিখতে হবে n+1 ইন্টু এইচ, তাহলে আবার ক্যালকুলেশনটা আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করব n তম টার্ম পর্যন্ত নেওয়ার জন্য। যদি n তম পর্যন্ত টার্ম নিতে চাই, এই যে এফ এ, এখানে কিন্তু কোনো এইচ নাই, আমি যদি আবার এনএইচ পর্যন্ত টার্ম নেই, তাহলে কি আমার টার্মটা n+1 হয়ে গেল না? জি স্যার। জি স্যার। বোঝা গেছে? বোঝা গেছে দিদি কোশ্চেন জি স্যার। করছেন? জি স্যার। তার মানে আমাদের টার্ম হচ্ছে n তম টার্ম নেব, টোটাল টার্ম নেব n তম টার্ম নিলে এখানে আমার n-1 নিতে হবে, কারণ অলরেডি একটা টার্ম আছে। এখানেও যদি n তম টার্ম নেই, তাহলে n তম টার্ম আর এই একটা টার্ম প্রথম টার্মটা, তাহলে n+1 তম টার্ম হয়ে যাবে, তখন এই ক্যালকুলেশন গুলো আমাদের আবার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা n তম টার্ম নেওয়ার জন্য আমরা এখানে n-1 রাখছি। ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। where n is equal to b minus a is called the definite integral। আর এইসব ডেফিনিশন একটু কম বুঝলেও হবে, কেউ যদি মুখস্থ করে লিখেন 2-3 লাইনের ব্যাপার, একটু বেসিক জিনিসটা বুঝে
বাকিটা লিখলেই ফুল মার্কস। বিটুইন দ্য লিমিটস এ অ্যান্ড বি ইজ রিটেন এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওই জিনিসটাকেই, এইটা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালটা কি? আমরা তো ইন্টিগ্রেশন করি, তাই না? সহজ বাংলা ভাষায় এই যে আমরা যদি ইন্টিগ্রেশন করি, আচ্ছা আমি ফাংশন দিয়ে করি x dx, এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট কি? x²/2। এটা হচ্ছে ইনডেফিনিট, এটার কোনো লিমিট নাই। ডেফিনিট কোনটা? যেটা লোয়ার লিমিট আপার লিমিট থাকবে। এখন যদি আমি লোয়ার লিমিট 2 দেই, আপার লিমিট যদি 3 দেই, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে দেখেন এটার কিন্তু একটা ভ্যালু চলে আসবে। আমাদের ইন্টিগ্রেশন এটাও আসবে x²/2, কিন্তু এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটটা আমার ইউজ হয়ে যাবে। আমাদের সূত্র কি? আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তাহলে আমাদের আপার লিমিট কত? 3, x এর জায়গায় 3²/2 মাইনাস 2²/2। ক্যালকুলেশন করলে যা আসবে তাই। এখানে কত আসে আমার? এখানে আসে 9/2 মাইনাস 4/2। দ্যাটস মিন আমার রেজাল্ট আসলো 5/2। বুঝা গেছে? এস স্যার। এটা হচ্ছে আমার ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট মানে তাকে আমরা একবারে সীমার মধ্যে নিয়ে আসতেছি। ডেফিনিট কথাটার মধ্যে দেখেন, আর ইনডেফিনিট মানে যেটা সীমাহীন। গুড। এই যে কয়েকটা ডেফিনিশন শিখবেন আপনারা, আমি একটু দেখে নেই। একটা ডেফিনিশন, দুইটা ডেফিনিশন, তিনটা ডেফিনিশন, একটা, দুইটা, তিনটা ডেফিনিশন লিখছি। কয়টা? চারটা ডেফিনিশন। এই যে চারটা ডেফিনিশন হচ্ছে, চারটা ডেফিনিশন পরীক্ষা আসলে মার্ক পাবেন 8 মার্ক। আর কি লাগে বলেন? ডেফিনিশন গুলো আগে পড়াই নিচ্ছি, তারপরে ম্যাথে শুরু করে দেবো। এইগুলোর পিডিএফ কি স্যার দেওয়া আছে? না, এই পিডিএফটা দেওয়া নেই। এই পিডিএফটা দিয়ে দিবে, বাকি সব পিডিএফ দেওয়া আছে। আমি ভাবছি একটু কষ্ট করে সবকিছু ম্যানেজ করেন, তো ভাবলাম না আপনাদের টাইম কম, দিয়ে দিই সবকিছু। জি স্যার। হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল স্যার, যে মিড হ্যাঁ। টার্মে যে মানে সিলেবাস গুলো শেষ হয়েছে, ওটা কি মানে ফাইনালে মানে আবার না, add হবে নাকি? ইন্টারভিউর সাথে ফাইনালের কোনো সম্পর্ক নেই, ওইগুলো ওখানেই শেষ। তার মানে স্যার ফাইনাল স্যার মিড টার্মের রেজাল্ট ফাইনালে যোগ হবে না? রেজাল্ট মিড টার্মের মার্ক যোগ হবে, মিড টার্মের কোনো সিলেবাস ফাইনালে কোশ্চেন আসবে না। ওকে স্যার। আপনার পুরো রেজাল্ট যখন হবে পিডিএফ এ তখন তো mid মানে term, আগের final term, গুলো assignment মানে দেয়া আছে স্যার। হ্যাঁ, আগে স্যারকে বলতে দাও ভাই। মানে স্যার আপনি বলেন। বলছিলাম যে বলেন কি বলতেছিলেন? মানে বলছিলাম স্যার, মানে ক্লাসরুমে তো পিডিএফ তো আগের গুলো মানে দেওয়া আছে, আবার পরের গুলো দেওয়া আছে। ওইগুলো একটু মানে ইন্ডিকেট করে দিলে একটু ভালো হতো, যে মানে কোনগুলো মানে পরে অ্যাড করা হয়েছে কমেন্ট করে লেখা আছে সবকিছু। ফাইনাল টার্ম লেখা আছে, পিডিএফ যে আপলোড করছি লিখবেন, লেখা আছে ফাইনাল টার্ম। একটা সেকশনের মধ্যে ফাইনাল টার্ম। আর সবচেয়ে বড় কথা, আমি যে মিড টার্ম গুলো অনেক আগে আপলোড করছি, তারপর আমি একটা অ্যাসাইনমেন্টও দিছি, তারপর ফাইনাল টার্মেরটা আমি আজকে আপলোড করছি, দেখলেই বুঝবেন। জি স্যার, আজকেরটা দেখলেই বোঝা যাচ্ছে। শুধুমাত্র আজকের গুলো একদম উপরে আছে, নিচে না নেমে শুধু উপরে যে কয়টা পিডিএফ আছে ওইগুলো ডাউনলোড করে নাও, তাই হবে। উপরের গুলো ডাউনলোড করলে ফাইনালের জন্য। না স্যার হলে আজকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন, এই অ্যাসাইনমেন্ট কি ফাইনালে থাকবে? এটা না, মিড কিচ্ছু টার্মের থাকবে জন্য। মিড টার্মে ছিল আপনাদের, মিড টার্মে ফাইনাল পরীক্ষা 30 মার্ক ছিল মিড টার্ম, তো আপনাদের তো অফলাইনে 20 মার্ক নিচ্ছে, আর 10 মার্ক আমাকে কভার করতে হবে না? স্যার হ্যাঁ বলেন। আর আমাদের ক্লাস মানে কুইজ টেস্ট আর হচ্ছে ক্লাস টেস্ট, এইটা কি করবেন স্যার এই মার্কটা? এই যে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট নিব, আরেকটা কুইজ নিব। আচ্ছা স্যার। এই যে ফাইনাল টার্মের সিলেবাসের উপর আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তাতে আপনাদের লাভ হবে কি? অ্যাসাইনমেন্টটা করলে ফাইনালের জন্য পড়া হয়ে গেল। পড়াও হয়ে গেল। জি স্যার, দুইটা। জি স্যার। হ্যাঁ, লাস্ট ক্লাস তো মনে হয় 16 তারিখ পর্যন্ত হবে স্যার। আমি ইনশাল্লাহ 12 তারিখের মধ্যে শেষ করে দিব। ইনশাআল্লাহ। আমার মাথায় আছে আপনাদের কিভাবে কেমনে শেষ করতে হবে, সবকিছু মাথায় আছে। আমার যখন যদি ক্লাস সামনে একটু বেশি লাগবে, ক্লাসগুলো একটু করেন আপনারা। জি স্যার।
বুঝছেন? বললেন না যে স্যার এক ইনশাল্লাহ। সপ্তাহে এতগুলো ক্লাস আমি দিছেন। ওইটা পুরো প্রতিদিন বলে দিচ্ছি যে কেউ যেন ক্লাস মিস না করে। এখনকার ক্লাস খুবই ইম্পর্টেন্ট। আমি তো বললাম, এইভাবে বলা ঠিকও না। 90% পরীক্ষায় আসবে আরকি। তাহলে বোঝা যাচ্ছে আপনার জিনিসগুলো কি ইম্পর্টেন্ট। আজকে 4টা জি ডেফিনিশন স্যার। পড়াচ্ছি। 4টায় যদি আসে 8 মার্কের একটা জিনিস, মানে এক ক্লাসে যদি আপনি 8 মার্ক কভার করেন, তাহলে আর কি লাগে বলেন? আর আমি যদি ডিটেইলসে পড়াইতাম 15-20টা আপনাকে ডেফিনিশন পড়াইতাম, 3-4 ক্লাস লাগে, ওখান থেকে আসতো 3-4টা। এখন যদি 4টা পড়ায় 4টা আসে, তার মানে বুঝছেন পড়া তো আপনার বেশি পড়াচ্ছি না। ক্লাস আমি আমাদের অ্যান্সার করতে হবে 40 মার্ক স্যার ফাইনালে। হ্যাঁ, তার মধ্যে 40 যদি থেকে 8 আজকে মার্ক 8 অ্যান্সার মার্ক করা হয়ে যায়, তাহলে হিউজ না? জি স্যার। জি স্যার। জি স্যার। এটাই বললাম যে পড়াবো কম, মার্ক পাবেন বেশি ইনশাল্লাহ, টেনশন নেই এবার। আপনার ভয় পাওয়ার দরকার নেই যে সবাই ইউনিক কোশ্চেন হবে, এটার জন্য প্যারা খান না। এটার জন্য আমার একটু প্রবলেম হয়েছে কি, আমি আমার মতো ক্লাসটা নিতে পারিনি। স্যার থাকে, আমি আমার মতো করে বুঝাইতে পারি, আমার একটা কন্টেন্ট থাকে। আগে কিন্তু এগুলো ছিল না, মিড টার্মে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন হয়েছে। এখন হঠাৎ করে নোটিশ দিয়ে দিছে যে ইউনিক কোশ্চেনে পরীক্ষা হবে। এখন তো কিছু করার নাই, অথরিটি যা বলে তাই। স্যার আমাদের কপাল খারাপ। এখন অথরিটি বলছে ইউনিক কোশ্চেনে হবে, তাহলে আপাতত তো আমাদের পরীক্ষাটা ভালো করতে হবে, তাই না? জি স্যার। ওকে, স্যার আপনি তো আছেন, নাম্বার একটু দিয়ে হ্যাঁ দিবেন। আমি ইনশাল্লাহ আসছি আপনাদের সাথে। বিটা ফাংশন। আর কালকে যারা যারা পরীক্ষা অ্যাটেন্ড করেন নাই আমার সাথে একটু দেখা করবেন, আমি একটু অফিসে কথা বলবো, তো দরকার হলে আপনাদেরকেও নিয়ে যাব। স্যার আমি পরীক্ষা দিতে পারি না। একটু কালকে দেখা করেন তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বিটা ফাংশন, if m greater than 0 n greater than 0 that the integral 0 থেকে 1 x to the power m minus 1 1 minus x n minus 1 dx। মানে বিটা ফাংশনটা হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, আমাদের এম আর এন দুইটাই কি পজিটিভ দুইটাই কি পজিটিভ। এম গ্রেটার দেন 0 n গ্রেটার দেন 0, তার মানে দুইটাই কি 0 চেয়ে বড় না? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার দুইটাই বোঝা যাচ্ছে, কিন্তু বিষয়গুলো ভালো বোঝা যাচ্ছে না। লেখা বোঝা যাচ্ছে না? জি স্যার বোঝা যাচ্ছে স্যার। আমি বললাম বোঝা একটু যাচ্ছে কষ্ট স্যার, কেমন একটু ঝাপসা টাইপের। হ্যাঁ একটু কষ্ট করতে হবে, এগুলো আমার নিজে তৈরি করে না তো, এখন তো ওই যে পরীক্ষার জন্য হলো আমাদের এগুলো পড়তে হবে। ঠিক আছে স্যার, সমস্যা নাই। আমি ক্লাসের মধ্যে দিয়ে দেবো, না আপনারা কপি করে নিন, ফটোকপি করে নিন। তাহলে দেখেন এম আর এন দুইটাই পজিটিভ নাম্বার, দেন দ্য ইন্টিগ্রাল লিমিট কত 0 থেকে 1। আবার আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা সামও কিন্তু 1, x প্লাস 1 মাইনাস এক্স, তার মানে কত 1 না? এটা কি 1 কি না বলেন? জি স্যার। এখানে কি লেখা যায়? জি স্যার বোঝা না, যাচ্ছে এখানে স্যার। লেখা যায়। তাহলে এটা এই যে x এর পাওয়ার হচ্ছে m মাইনাস 1 আর 1 মাইনাস x এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1, which এরপর is ডিএ। obviously a function of a and n is called a beta function and is denoted by beta mn। তাহলে বিটা mn টা কি? এটা বিটা ফাংশন is also called the ফার্স্ট অয়েলার ইন্টিগ্রাল। কি এই টার্মটা লেখার দরকার নেই, আপনাদের এই প্রথম লাইন পর্যন্ত লিখলেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত লিখলেই হবে। এই পর্যন্ত মানে জি স্যার। এম এন গ্রেটার দেন 0। হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত। আমাকে বিটা ফাংশন ডিফাইন করতে বলছে, তাহলে ইফ m গ্রেটার দেন 0 n গ্রেটার দেন 0 m আর n তাহলে পজিটিভ, দেন দ্য ইন্টিগ্রাল 0 থেকে 1 x টু দি পাওয়ার m minus 1 1 minus x n minus 1 dx, which is obviously a function of m and n। The car function m and n এর function is called a beta function and is denoted by beta mn।
এটা কিন্তু বিটা সাইন, Amen. এটা কি বিটা স্যার। সাইন, এটাকে এইভাবে লেখে, এটা কিন্তু বি না, বুঝতে হবে জিনিসটা, এই যে এইভাবে লেখে। বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে, সুন্দর বোঝা যাচ্ছে স্যার। ওই পিডিএফ এর চেয়ে আমার বোর্ডে মনে হয় ভালো বোঝা যায়, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, দরকার হলে আমি এরপরে যে ম্যাথগুলো শুরু করব, প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখানে লিখে লিখে করাবো আপনাদের। জি স্যার, তাহলে স্যার খুব সুন্দর সমস্যা হবে নাই, স্যার। ওইখান থেকে বোঝা যাচ্ছে স্যার। না না, ডেফিনেশন তো এই জন্য লিখতেছি না, যখন ম্যাথে যাব তখন আমি পুরো পার্ট বাই পার্ট শুরু থেকে শেষ পর্যন্ত লিখে লিখে করাবো, আপনাদের বোঝাও হবে, ক্লিয়ারলি বোঝাও যাবে। জি স্যার। জি স্যার, আমাদের সুবিধা হবে ভালো। হ্যাঁ, আমি এটা আমার মাথায় আছে, আমি ডেফিনেশনটা দেখে এত কিছু লিখতেছি না, বাট যখন ম্যাথ করাবো অবশ্যই আমি সবকিছু কি করব, দেখে দেখে লেখাবো। তারপরে দেখেন, ইফ n greater than 0 then the integral 0 থেকে ইনফিনিটি x n minus 1 into e to the power minus x dx, which is obviously a function of কি, এটা কিন্তু গামা ফাংশন, which is obviously a function of n, ডেফিনিশনটা কিন্তু গামা ফাংশনের বলতেছি, is called a gamma function and is denoted by গামা। গামাটা কিন্তু এইভাবে ডিনোট হয়, কিভাবে ডিনোট হচ্ছে আমি আপনাদের দেখাই একটু লিখে। এই যে এটা কিন্তু গামা ফাংশন, কথা ক্লিয়ার? এইটা গামা সাইন। স্যার, এইসব ডিরেকশন গুলো আগে থেকে আমরা চিনি। চিনেন? জি স্যার। বাহ, তাহলে তো ভালোই। এই যে ম্যাপটা দেখেন, ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ দ্য কার্ভ ওয়াই। ওয়াই একটা ফাংশন, যে ফাংশনটা কি এক্স টু দি পাওয়ার 3/2 অন দ্য ইন্টারভেল 0 থেকে 4। আপনাদেরকে কি আর্ক লেন্থ বের করতে বলছে না? ইয়েস স্যার। এই দেখেন, আমি এই ম্যাথটা একটু বোর্ডে পুরোটাই করাই, একটু ইয়েটা উঠে নিয়ে বোর্ডে করা যাচ্ছি। সিয়ার, আপনি একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা নিয়েন। জি স্যার, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। ভালোভাবেই নিবেন সবার জন্য। আর বারবার অ্যানাউন্সমেন্ট দিয়েন, ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা রিকল করার টাইম পাবো না। কেউ যদি বলে স্যার শুরু থেকে একটু বুঝাই দিয়েন। এই দেখেন, আমরা হচ্ছে আর্ক লেনের সূত্র হচ্ছে, এখানে আমাদের দেখাও আছে কি এফ অফ এক্স দেওয়া আছে। এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? ওয়াই মানেই কিন্তু এফ অফ এক্স, ওয়াই যে দিচ্ছে ওই ওয়াইটাই কিন্তু একটা ফাংশন। কার ফাংশন? এক্স এর ফাংশন। এফ অফ এক্স এর ফাংশন। এক্স এর ফাংশন, এই জন্য এটা আমরা এফ অফ এফ লিখি। এফ তে ফাংশন, এই ফাংশনটা হলো এক্স এর ফাংশন। এটাকে আমরা কি লিখি? এক্স টু দি পাওয়ার 3/2। এটা যদি এফ অফ এক্স এর ভ্যালু হয়, এফ প্রাইম এক্স এর ভ্যালু কত হবে কেউ বলতে পারবেন? এফ প্রাইম এক্স ইকুয়াল টু হোয়াট? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ প্রাইম এক্স? এই সূত্রটা কি, কিভাবে করবো আমরা ডিফারেন্সিয়েশনটা কিভাবে করবো? আমরা কিন্তু মিড টার্মে অনেকগুলো করছি ডিফারেন্সিয়েশন, কেউ পারবেন? সিয়ার? জি না স্যার, কেউ পারবে না। তাহলে কি মিড টার্মের খাতায় মার্ক সবার কমাই দিব? স্যার, অনেকদিন আগে করে আসছিলাম তো, প্র্যাকটিস নাই, আবার অনলাইন তো তেমন হয় না, বোঝেনি তো। ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এটা ডিফারেন্সিয়েশনের সূত্র কত? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, এটা তো মনে আছে? জি স্যার। জি স্যার। এটা আসলে তো আর কিছুই না ডিফারেন্সিয়েশন, পাওয়ারটা সামনে আসবে। পাওয়ার কত ছিল? 3/2।
তাহলে 3/2 কে 3/2 সামনে x এর পাওয়ারটা 3/2 এ আছে, সেখান থেকে 1 কমে যাবে। এক কমে যাবে মানে স্যার 3/2 ভগ্নাংশ তো তাই। 3/2 এ x এর পাওয়ার 3/2 মানে কত? তাহলে যদি আমি লসাগু নেই এখানে 2 3/2 হয় স্যার, 2 -1 3/2 1/2 x এর পাওয়ার হাফ। কঠিন? না স্যার সহজই আছে। ভগ্নাংশ দেখে ভয় পেয়ে গেছেন তাই না? এখন দেখেন ম্যাথে চলে আসি। আচ্ছা আমি একটু দেখে নিই, ফাইন্ড দ্য কি আর্ক লেন্থ, তাই না? arc length of y equal to 3. ওরে বাপ রে বাপ, এতটুকু ম্যাথে 5 মার্ক দিয়ে রাখছে। এই যে we know that arc length is equal to lower limit a upper limit b 3 by সরি আগে তো ভ্যালু লিখবো না, আগে সূত্র লিখবো। সূত্রটা হচ্ছে এটা 1 প্লাস a প্রাইম x 1 প্লাস a প্রাইম x হোল স্কয়ার dx। বোঝা যাচ্ছে? জি স্যার বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে তাই না? তাহলে এখন দেখেন আমাদের এটা হচ্ছে আর্ক লেন্থের নরমাল যে ল। আর্ক লেন্থে কি আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে a থেকে b পর্যন্ত 1 প্লাস a প্রাইম x হোল স্কয়ার dx। তাহলে আর্ক লেন্থের সূত্রটা আমাকে মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে এটা যদি আর্ক লেন্থের সূত্র হয়, এই যে আমাদের লিমিটটা কত থেকে ছিল কত পর্যন্ত বলেন তো কেউ? কোশ্চেনটা আমি আপনাদের দেখাই একটু। আমাদের লিমিট কত থেকে কত বলেন? 0 থেকে 4 এর মধ্যে স্যার। 0 থেকে 4 গুড। a হলো 0, b হলো 4, আর আমাদের a প্রাইম x এর ভ্যালু কত? 3/2 x এর পাওয়ার হাফ, তাই না? জি স্যার। এখন আমরা যদি ওটাই লিখি তাহলে কি হয়? ভাই কি অবস্থা, কেমন আছেন? তাহলে দেখেন আমরা যদি এটা লিখি 1 এর জায়গায় 1, লিমিটটা আমার কত? 0 থেকে 4। বোঝা গেছে? এখানে ভাই কত বলেন তো? 1 এর জায়গায় 1 লিখছি আমি, এখানে হচ্ছে a প্রাইম x এর ভ্যালুটা কত বের করছিলাম? 3/2 x এর পাওয়ার হাফ, তাই তো? কথা বলেন একটু। জি স্যার হাফ স্যার, জি স্যার। x এর মান। এখন কি ঠিক আছে লেখা? জি স্যার, এখানে জি স্যার, শুধু আপনি a প্রাইম x এর মানটা শুধু বসাই দিচ্ছেন, তাই তো? আমার তো বসানোর টার্গেট হলো a আর b এর ভ্যালু বসাইতে পারবো, আর a প্রাইম x এর ভ্যালু বসাইতে পারবো। আর কি কারো ভ্যালু বসাইতে পারবো? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমাদের বসানোর মতো ভ্যালু আছে লিমিটটা আর a প্রাইম x এর ভ্যালুটা। এটা কারণ এটা আমার আর্ক লেন্থের সূত্র। আর্ক লেন্থের সূত্রের জায়গায় আমি আমার লিমিটটা বসাইছি, আর আমার যে ফাংশনটা ছিল f, ওখান থেকে আমি a প্রাইম x বের করে নিছি। a প্রাইম x এর ভ্যালুটা আমি এখন বসাই দিলাম। এটাকে যদি ক্যালকুলেশন করি আমার কাজ শেষ। স্যার এখানে আমরা আগে যা বাইর করছি এগুলো জাস্ট এখানে এনে বসা দিচ্ছি, এটাই তো স্যার। বুঝছেন? আমরা যে বাইরে যেটা বাইর করছি 3/2 এক্স এক্স হাফ, ওটা আমি এখান থেকে যে বাইর করছি এটা জাস্ট এখানে আসি বসা দিচ্ছি, এটাই তো স্যার। হ্যাঁ, আমার এই f অফ x এর ভ্যালু কিন্তু আমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, কিন্তু আমাকে বসাইতে হবে a প্রাইম x। এই জন্য আমি a প্রাইম x টাকে বের করে নিছি ক্যালকুলেশন করে।
এখন ওই প্রাইমারিটাকে আমি এখানে বসাই দিছি। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। Yes, স্যার। হ্যাঁ বলেন, কিছু বলবেন? না স্যার, ম্যাথ কন্টিনিউ করেন স্যার। সেটাই, মানে কেউ কিছু বললো মনে হলো। তারপরে ভাই দেখেন তো, 0/4 এর জায়গায় 0/4, রুটের জায়গায় রুট, 1 এর জায়গায় 1, যদি স্কোয়ার করি প্লাসের জায়গায় প্লাস, স্কোয়ার করলে কি 3 কে স্কোয়ার করলে কত 9, 9/4 না? জি Yes, স্যার। স্যার। আর এক্স এর পাওয়ার হাফ স্কোয়ার করলে কত নরমাল এক্স, বোঝা যাচ্ছে? স্কোয়ার করলে উপরে 2, 2 আর 2 জি ক্যান্সেল, স্যার। আর এই ডিএক্সটা বাইরে। ম্যাথটা কিন্তু অনেক সহজ। এখন দেখেন পরের লাইনে আমার ইন্টিগ্রেশনের লিমিটটা 0 থেকে 4, এটাকে কি আমি কোনোভাবে এইভাবে লিখতে পারি? 1 প্লাস কত 9/4x তার পাওয়ার হাফ দিলাম। রুট মানে তো তার পাওয়ার হাফ, জি স্যার। জি স্যার। ঠিক কইছি না ভুল কইছি? রুট মানে তার পাওয়ার হাফ। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? আমাদের এই হাফ কেন নিলাম? আমাদের ইন্টিগ্রেশনের রুলস কি বলো? সরি বলেন। এক্স ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই ইন্টিগ্রেশনের রুলটা হচ্ছে পাওয়ার সাথে যাই থাকুক এক যোগ হয়ে যাবে, ওই টার্মটা দ্বারা ভাগ হয়ে যাবে, তাই তো? তাই কি না? Yes, স্যার। তাহলে আপনারা দেখেন খুব সহজ জিনিস, আমার যেটা আছে সেটা 1 প্লাস 9/4x, পাওয়ার ছিল কত হাফ, হাফের সাথে এক যোগ করলে কত হবে 3/2, এই 3/2 দ্বারা নিচেও ভাগ হয়ে যাবে, কথা ক্লিয়ার? ইনটু এই যে 9/4 কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, 9/4x কে ডিফারেন্সিয়েশন করলে কত 9/4, এই 9/4 দ্বারা আবার কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তারপর আমার লিমিট ছিল কত, আপার লিমিট 4, লোয়ার লিমিট 0, বুঝা গেছে? স্যার আরেকবার একটু লাইনটা লিখলে কেমন স্যার? এই পুরোটাকে আপনি মনে মনে এক্সএন ধরেন, এই পুরোটাকে মনে মনে এক্সএন ধরেন। পুরোটা যদি এক্সএন হয়, এক্সএন এর সাথে আমার পাওয়ার এক যোগ হবে, অর্থাৎ হাফের সাথে এক যোগ হয়েছে 3/2, ওই 3/2 দ্বারা ভাগ হয়ে গেছে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, তারপর দেখেন পর্যায়ক্রমিকভাবে 9/4x এর ডিফারেন্সিয়েশন কত, শুধু 9/4 না, এই 9/4 দ্বারা ভাগ হয়ে যায়। কেন আমি আপনাদের দেখাই, আমরা যখন d/dx, সরি স্যার এই ডিএক্স কাটা হয়ে যায় স্যার। ddx, এখানে যদি আমি জি স্যার। cos 2x লিখি, তার ডিফারেন্সিয়েশনটা কি? cos 2x রে করলে মাইনাস sin 2x, আবার কি 2x রে করি না, 2x রে করলে 2, ওই 2টাকে সামনে নিয়ে আসি না? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। জি ওই স্যার 2 কে বলেন। করি না, আবার 2x কে করি না আমি? জি স্যার, আবার 2x এ করে 2টা সামনে আসে x কাটা যায়। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের সময় 2x কে করলে 2 পাই, x কাটা যায় না, কারণ 2x এর ডিফারেন্সিয়েশন 2। এখন জি স্যার। ডিফারেন্সিয়েশনের সময় গুণ হয়ে যায়, বাট ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়ে যায়। তো আমি পুরো ফাংশনটাকে করছি, তাহলে 9/4x কে করতে হবে। 9/4x এর ডিফারেন্সিয়েশন কত 9/4, কারণ 9/4x এর ডিফারেন্সিয়েশন কেন 9/4, dx 9/4x, আমাদের ডিফারেন্সিয়েশন সূত্র কি 9/4 তো কনস্ট্যান্ট, 9/4 কনস্ট্যান্টেই x এর পাওয়ার 1, এই 1টা সামনে আসছে, x এর পাওয়ার 1 কমে যাবে 1 - 1, তার মানে কত 9/4 x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 মানে 1, তার মানে 1 দিয়ে 9/4 কে গুণ করলে 9/4, বোঝা গেছে? জি স্যার। জি স্যার, এখন এই বুঝতে পারছি। 9/4 ইন্টিগ্রেশনের সাথে আমার ভাগ থ্যাংক হয়ে ইউ যাবে, স্যার। ইন্টিগ্রেশনের সময় কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন হলে গুণ হয়ে যেত, আর কিছুই না।
বোঝা গেছে? যদি বোঝা যায়, এই যে দেখেন 3/2 কে যদি আমি লিখি, এখানে কি আমি 2/3 লিখতে পারবো? উপরে যদি নিয়ে আসি এই 3/2 কে, এই 9/4 কে আমি কি লিখতে পারবো? 4/9 যায়? জি স্যার, লেখা যায়। কারণ এগুলো সবাই গুণ জি অবস্থা স্যার। আছে, এগুলোকে আমরা বাইরে বের করে দিতেই পারি। তাহলে এখানে আমার থাকলো শুধুমাত্র কি থাকলো? 1 প্লাস 9/4 x, তারপর কত? √3/2। রুট ওভার কই পেলেন? 3/2, তার পাওয়ার 4, স্যার তার পাওয়ার, পাওয়ার 0। সরি। ক্লিয়ার? এটা কিন্তু একটু জি স্যার। ক্যালকুলেশন করতে হচ্ছে, আর কিচ্ছুই না। যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাচ্ছি ভাই? 4 দুগুণ 8, 3 নং 27। ঠিক আছে, আমরা একবার আপার লিমিট বসাই দেবো, একবার লোয়ার লিমিট বসাই দেবো। যদি আপার লিমিট বসাই তাহলে দেখেন ভ্যালুটা কত আসে? 1 প্লাস 9/4, আপার লিমিটের ভ্যালু কত? 4, 4 বসাই দিলাম। তারপর কত হয়ে গেল? 3/2 বিয়োগ লোয়ার লিমিটের ক্ষেত্রে 1 প্লাস 9/4, লোয়ার লিমিট কত? 0, তারপর কত? 3/2। বুঝছেন এই লাইনটা? আমরা লিমিটটা বসাবো শুধুমাত্র জি ভেরিয়েবল স্যার, বুঝতে পারছি স্যার। x এর এখানে। তাহলে দেখেন এখন, x এর জায়গায় স্যার। ইয়েস, 8/27 এর জায়গায় 8/27, 4 ক্যান্সেল, অর্থাৎ 10, 10 এর পর কত? 3/2। এইখানে দেখেন 9/4 এর সাথে 0 দ্বারা গুণ করলে সেটা কত? সেটা অবশ্যই কত? 0ই। তাহলে 1 এর পর 3/2। এখন ক্যালকুলেটর চাপতে পারবেন না? জি স্যার। ক্যালকুলেটর চাপলে আমাদের রেজাল্ট যা আসবে তাই। জি স্যার, পারবো ইনশাল্লাহ। গুড, এই পর্যন্তই থাকুক। 8টা পার হয়ে গেছে। আপনাদের হচ্ছে 4টা রিপ্রেশন 4, একটা ম্যাথে হচ্ছে 5, 13 মার্কের প্রিপারেশন শেষ এক ক্লাসে। দেনটা স্যার যারা স্যার লিখে নিচ দাও থেকে রোল একটু উপরে নাম্বারটা, তুলেন স্যার। কারণ ডাবল লেখা দরকার নেই। বুঝি নাই। স্যার একটু উপরে তুলেন। উপরে স্যার নিচের। হ্যাঁ, এটা দিলেই পাস। স্যার সেম টু সেম আসবে না মান চেঞ্জ? স্যার লাস্টে ক্যালকুলেশন আরেকটা দেখাই দিন স্যার। স্যার Same ক্যালকুলেশনটা লাস্ট আরেকটা দেখাই দিন। কোন ক্যালকুলেশন দেখাই দিব? স্যার লাস্টের লাইনটা আরেকবার দেখাই দিন একটু। এই লাইনটা বুঝেন নাই? এই যে লাইনটা, এই লাইনটা দেখেন। স্যার বুঝতে পারছি কিন্তু ক্লিয়ার না। আমাদের এই যে আপার লিমিট বসাবো আর লোয়ার লিমিট বসাবো, এই জায়গায় আপার লিমিট বসাবো। আপার লিমিট কত হবে? 4, x এর জায়গায় 4 বসাইছি, পুরো যা আছে তাই লিখছি। তারপরের জায়গায় কি লিখছি? মাইনাস দিছি, কারণ আপার লিমিটে মাইনাস। আবার যা ছিল তাই লিখছি, x এর জায়গায় 0 বসাই দিছি। তারপর 4 ক্যান্সেল, 1 প্লাস 9 10। এখানে যেহেতু 0, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, তাহলে শুধু থাকতেছে 1। তাহলে 1 এর পর 3/2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি যিনি স্যার। কোশ্চেন করছেন উনি বুঝছেন? জি স্যার। থ্যাংক ইউ। আমি হচ্ছে আজকে সিয়াতেলে আপনি আমাকে ইয়াটা দিয়ে দিন। জি স্যার, প্রেজেন্টটা আপনাকে পাঠিয়ে দিব স্যার। তাহলে ঠিক আছে।